হ্যালো সুপ্রিয় প্রিয় ভাই বোনেরা ও সম্মানিত চিকিৎসকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফার্স্ট প্রপ পরীক্ষার্থীদের জন্য অ্যানাটমি এবং ফিজিওলজির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে হোয়াট ইজ দ্য সেল অর্গানেলস এন্ড দ্য সেল ডিভিশন। এটা মূলত আমাদের যে অ্যানাটমি ফার্স্ট প্রপ তাকে বেস করেই আমরা এই স্লাইডগুলো তৈরি করেছি এবং এটা আমরা বই থেকে তুলে নিয়েছি এবং এখান থেকে খুবই ইম্পর্টেন্ট যে জিনিসগুলো পরীক্ষায় আসে সেই টপিকগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো ফার্স্ট প্রপ পরীক্ষার্থী এবং যারা আইটেম দিবেন যে সেল এবং সেল ডিভিশন নিয়ে। তাহলে দেখেন এখানে কি বলতে চাচ্ছে, আমাদের প্রথমে জানতে হবে হোয়াট ইজ সেল। Cell is the structural and functional unit of a living organism, ঠিক আছে? the সেলটা আসলে দুই ধরনের, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। the prokaryotic cell and eukaryotic cell বলতে কি বোঝায়? prokaryotic cell দ্যাট মিন্স এটা হচ্ছে আদি, যারা প্রাচীন, এটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। এবং ইউক্যারিওটিক সেল দ্যাট মিন্স তাদের অনেক কিছু অর্গানেলস, অনেক কিছু উপাদানই আছে এবং যাদের হচ্ছে এগুলো হচ্ছে আমাদের যেগুলো ইউক্যারিওটিক মানে যেগুলো সত্য, ট্রু, ঠিক আছে? এবং এটা হচ্ছে উন্নত প্রাণী। তাহলে দেখেন the size of the cell, the prokaryotic এ স্মলার, এটাতে থাকে লার্জার। আপনার ডায়ামিটার গুলো মনে না থাকলেও চলবে, সমস্যা নাই। নিউক্লিয়াস কেমন? নো নিউক্লিয়ার মেমব্রেন অফ দ্য নিউক্লি, এটাতে ট্রু নিউক্লিয়াস মেমব্রেন থাকে। মেমব্রেন কনসিস্টিং অর্গানেলস কেমন থাকে? অর্গানেলস গুলো থাকবে অ্যাবসেন্ট, মেমব্রেন ইনক্লোজড অর্গানেলস, ঠিক আছে? কিন্তু এটাতে থাকবে প্রেজেন্ট ইনক্লোজড অর্গানেলস, মানে যেগুলোতে মেমব্রেন থাকবে। মেমব্রেন কাতে কাতে থাকে কারণ আমরা জানি যে ইউক্যারিওটিক সেলে যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে আমাদের আছে গলগি অ্যাপারেটাস, তারপরে আছে ক্লোরোপ্লাস্ট, হ্যাঁ, তারপরে এগুলোতে কি থাকে, তারপর লাইসোজোম, এগুলোতে থাকে আমাদের যে সেল ওয়াল বা কোষ প্রাচীর থাকে বা আবরণ দ্বারা আবৃত থাকে। তা আমরা এগুলো পড়বো আবার বিস্তারিত। তারপর ফ্ল্যাজেলা কনসিস্ট অফ টু প্রোটিন বাইন্ডিং ব্লকস এবং কনসিস্ট অফ মাল্টিপল মাইক্রোটিউবুলস। তাদের তো ফ্ল্যাজেলা থাকে, চলনকারী অঙ্গ অ্যাকচুয়ালি ফ্ল্যাজেলা। কিভাবে এরা চলাফেরা করে? এটাতে দুইটা প্রোটিন কনসিস্টিং ব্লকিং থাকে এবং এদের থাকে মাত্র একটা মাল্টিপল অনেকগুলো মাইক্রোটিউবুলস। এগুলো মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট, তারপর এগুলো পড়বো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলো থাকে। তারপরে দেখেন গ্লাইকোক্যালিক্স প্রেজেন্ট এ ক্যাপসুল অফ স্মাইলার and এখানে কি থাকবে? ল্যাক অফ দ্য সেল ওয়াল, হ্যাঁ, প্রেজেন্ট ইন দ্য ল্যাক অফ দ্য সেল ওয়াল, এটা প্রেজেন্ট ইন দ্য ক্যাপসুল অ্যাজ এ ক্যাপসুল হিসেবে থাকবে অর স্লাইম লেয়ার হিসেবে থাকবে। তারপর সেল ওয়াল দেখেন, সেল ওয়াল ইউজুয়ালি প্রেজেন্ট, এটাতে প্রেজেন্ট থাকে কিন্তু হোয়েন প্রেজেন্ট কেমিক্যালি সিম্পল বা কেমিক্যালি কমপ্লেক্স। এটা হলো সিম্পল, এটা কমপ্লেক্স। এবং টিপিক্যাল ব্যাকটেরিয়া সেল ওয়াল ইনক্লুডস পেপটিডোগ্লাইকেন, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। পেপটিডোগ্লাইকেন থাকে, ইউজুয়ালি এদের কি থাকে? সেল ওয়ালে থাকে প্রেজেন্ট, এদের ইউজুয়ালি প্রেজেন্ট বাট এটা কি কেমিক্যালি সিম্পল। প্লাজমা মেমব্রেনটা কেমন? এদের প্রেজেন্ট থাকে, এদেরটা হচ্ছে কার্বোহাইড্রেট দ্যাট সার্ভস দ্য রিসেপ্টর প্রেজেন্স। দেন সাইটোপ্লাজমটা দেখেন নো সাইটোস্কেলিটন অর সাইটোপ্লাজমিক স্ট্রিমিং, এটা তো সাইটোস্কেলিটন থাকে। তারপর হচ্ছে রাইবোজোমস, এটা হচ্ছে স্মলার সাইজ, এটা থেকে কি দেখবে? লার্জার সাইজ। দেখেন একটা হচ্ছে 80s এবং একটা হচ্ছে 70s। তো এই 80s টা দুইটা সাব ইউনিট মিলে তৈরি হয়, হয়তো আপনারা জানেন 60-40, ওকে 60-40। আর এইটা যে তৈরি হচ্ছে যে আমাদের 70, এটা হচ্ছে 50-30, ঠিক আছে? 50-30 80 হয়, তার মধ্যে 10টা ইউনিট ভেদবার্গ ইউনিট ইজ ফর দ্য ভেদবার্গ ইউনিট নষ্ট হয়ে যায়, মানে খরচ হয়ে যায়, এদিকে 20টা খরচ হয়ে যায়। এবার ক্রোমোজোমটা থেকে সিঙ্গেল সার্কুলার ক্রোমোজোম, এটা লিনিয়ার ক্রোমোজোম, ঠিক আছে? লিনিয়ার ক্রোমোজোম, এটা সার্কুলার ক্রোমোজোম, এটা বলতে হবে। এবং এটাতে ল্যাক্স অফ হিস্টোন, আপনারা জানেন যে হিস্টোন প্রোটিন 5 ধরনের আছে, তার মধ্যে এটাতে হিস্টোন কি থাকে না, কিন্তু এটাতে হিস্টোন থাকবে। সেল ডিভিশন, বাইনারি ফিউশন, এটাতে হয় মাইটোসিস, খুব ইম্পর্টেন্ট। বাইনারি ফিউশন মানে কি? যে তোমাকে আপনার জাস্ট দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। সেক্সুয়াল রিকম্বিনেশন, নো মায়োসিস, ইনভলভ মায়োসিস, এটা ইম্পর্টেন্ট। তাহলে চলে যায় আমাদের নেক্সট স্টেপে। দেখি আমাদের পরে এটা কি আছে। পরে আমাদের চলে যাই, পরে আমরা চলে যাবো মাইক্রো, একটা ছবি অ্যাড করতে বলে। তা আপনারা
প্রায় পরীক্ষার সময় দেখবেন যে পরীক্ষার সময় বলবে যে একটা ছবি আর্ট করো। তো ছবি আর্ট করতে হলে আপনাদের প্রথমে জানতে হবে যেগুলো, যে এখানে আমাদের কি কি জানতে হবে। যে প্রথমেই একটা সেলের ছবি আর্ট করতে হলে আপনাদের অবশ্যই প্রথমে লেয়ার গুলো দেখতে হবে, যে এখানে দুইটা লেয়ার থাকবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি কোষ প্রাচীর। ঠিক আছে, কোষ প্রাচীর থাকবে। কোষ প্রাচীরকে ঘিরে, সেল ওয়ালকে ঘিরে আমাদের উপরের দিকে থাকবে যে সিলিয়া, খুবই ইম্পর্টেন্ট, সিলিয়া থাকে। সিলিয়া কাদের থাকবে, যেটা হলো প্রাণীর সিলিয়া থাকে। তারপরে থাকবে মাইক্রোভিলাই। তারপরে দেখেন এগুলো হচ্ছে মাইক্রোফিলামেন্ট। একে ঘিরে নিচে অনেকগুলো কি থাকবে, থকথকে জিনিস, সেটাকে বলে সাইটোপ্লাজম। তবে একটা জিনিস এখানে আপনাদের অবশ্যই জানতে হবে, যে এর ভেতরে যেগুলো আছে এটাকে বলা হয় প্রোটোপ্লাজম। তাহলে দেখেন, প্রোটোপ্লাজম ইজ ইকুয়াল টু সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। সুতরাং আমরা প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসকে বাদ দেই তাকে বলা হয় সাইটোপ্লাজম। তাহলে এই যে ইনক্লুড নিউক্লিয়াস এবং আমাদের যে বাইরের দিকে যে সাইটোপ্লাজম আছে সব কিছু মিলে একসাথে বলা হয় এদের প্রোটোপ্লাজম। এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে কি কি থাকে, সিক্রেটরি ভেসিকল থাকে, লাইসোজোম থাকে, এটাকে একটা লাইসোজোম। তারপর গলগি অ্যাপারেটাস থাকে, গলগি অ্যাপারেটাস, দিস দ্য গলগি অ্যাপারেটাস। হ্যাঁ, টেলিফোন আকৃতির থাকবে। তারপরে আমাদের কি থাকবে, তারপরে আমাদের থাকবে মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, তো মাইটোকন্ড্রিয়া থাকবে, তারপর সেল নিউক্লিয়াস থাকবে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। এগুলো জাস্ট ইম্পর্টেন্ট জিনিস। তারপর রাইবোজোম তো অবশ্যই পড়তে হবে। রাইবোজোম দেখেন হলুদ হলুদ ছোট ছোট যে দানাগুলো, এগুলো রাইবোজোম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপর যখন আমাদের রাইবোজোমটা এসে বসবে তখন সেটাকে বলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং যেগুলো দেখেন এগুলোতে কোনো ধরনের আপনার কিন্তু রাইবোজোম কিন্তু এসে বসে নাই, তাহলে হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে প্রোটিন সিনথেসিস কাকে করে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর রাইবোজোম। খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের একটা টপিক। মোটামুটি এটা ছিল যে লাইসোজোম করে কি, জীবাণু ভক্ষণ করে, মাইটোকন্ড্রিয়া। এইগুলো ছিল আমাদের একটা সেলের আদর্শ ছবি। তাহলে আপনাদের ছবি আর্ট করার সময় অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এরপরে চলে যায় যে একটা সেলকে কিভাবে আমরা ভাগ করতে পারি, খুবই ইম্পর্টেন্ট। যে ক্লাসিফিকেশন অফ সেল। সেল থাকে একটা সেল মেমব্রেন, একটা থাকবে প্রোটিন, প্রোটোপ্লাজম সরি। সেল মেমব্রেনের ভিতরে যত কিছু আছে সবকিছু হচ্ছে প্রোটোপ্লাজম। তা দেখেন প্রোটোপ্লাজমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, প্রোটোপ্লাজমকে আমরা দুই ভাগে ভাগ করি। দেখেন কিভাবে, দেখেন প্রোটোপ্লাজমকে কিভাবে সাইটোপ্লাজম এবং হচ্ছে নিউক্লিয়াস দুই ভাগে ভাগ করতেছি। তো সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, সাইটোপ্লাজমের আন্ডারে কি কি আছে, যে অর্গানেলস আছে এবং ইনক্লুশন আছে। তো অর্গানেলস কি কি আছে, মেমব্রেনাস এবং নন মেমব্রেনাস। আপনারা এগুলো কিভাবে মনে রাখতে পারেন, যেমন মেমব্রেনাস অর্গানেল যদি নাও মনে রাখতেন তাহলে আমরা এসএসসি তে অবশ্যই পড়েছিলাম, যে নন মেমব্রেনাস অবশ্যই আমরা পড়েছিলাম সেরা মামাই প্রথম। তো এগুলো আমরা সেরা মামাই প্রথম দ্বারা মনে রাখবো, সেরা মামাই প্রথম, সেরা মামাই প্রথম। ঠিক আছে, সেরা মামাই প্রথম, সেরা মামাই প্রথম দ্বারা মনে রাখবো। সেরা, সেরা ফর কি, সেন্ট্রিওলস। ঠিক আছে, রা ফর রাইবোজোম, মামাইতো ফর দ্য মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবুলস, এন্ড ই ফর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ঠিক আছে, প্রথম, প্রথমের দ্যাট মিনস আর কি কি থাকবে এখানে, যে ফ্লাজেলা থাকবে, সিলিয়া থাকবে, এগুলো জাস্ট মনে রাখলেই হবে। সেরা মামাই প্রথম, এই কথাটা জাস্ট মনে রাখতে হবে। অন্যদিকে আমাদের যে মেমব্রেনাস অর্গানেলস কোনগুলো, মেমব্রেনাস অর্গানেলস গুলো হচ্ছে মামাই। এখানে দেখো মামাই মনে রাখা যাবে না, এটা মনে রাখবো আমরা জাস্ট মাইটোকন্ড্রিয়া, মাই এন্ডোকোলাইপে। আমি এভাবে মনে রাখতাম আমার মতো করে, মাই এন্ডোকোলাইপে। তো দেখেন এখানে মাই ফর মাইটোকন্ড্রিয়া, এন্ডোকোলাইপে মিন্স এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বোথ ফর গলগি অ্যাপারেটাস, লাইপে, লাইপে বলতে লাইসোজোম এবং পে স্ট্যান্ডস ফর প্যারক্সিজোম। তাই এইভাবে মনে রাখতে পারি। তারপরে সেল ইনক্লুশন কি কি আছে পরীক্ষার সময় কিন্তু আসে, হোয়াট আর দ্য সেল ইনক্লুশন, রাইট ডাউন। তো সেল ইনক্লুশন গুলো পরীক্ষার জন্য লিখতে হবে রিটেনে। দ্য সিক্রেটরি গ্রানিউলস, পিগমেন্ট গ্রানিউলস, lipid and glycogen and crystal, secretory granules, pigment granules, lipid and glycogen and crystal। এবং নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের কি কি থাকে, একটা নিউক্লিয়াসকে আমরা চার ভাগে ভাগ করতে পারি, মানে নিউক্লিয়াস,
ঠিক আছে, নিউক্লিয়ারকে 4 ভাগে ভাগ করতে পারি। কি কি থাকবে নিউক্লিয়াসের মধ্যে? নিউক্লিয়ার এনভেলপ থাকে, নিউক্লিওলাস থাকে, তারপরে আমাদের কি থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, এবং ক্রোমোজোম বা ক্রোমাটিন থাকবে, দ্যাট ইজ হেটারোক্রোমাটিন, এবং একটা হচ্ছে ইউক্রোমাটিন। হেটারোক্রোমাটিন একটা ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন ফর যেগুলো হচ্ছে উন্নত। অন্যদিকে আমরা চলে যাই পরে, দেখেন এখানে আমরা চলে যাচ্ছি আমাদের পরের টপিকে, যে আমরা এখন শিখবো হচ্ছে সেল মেমব্রেন। পরীক্ষার জন্য সেল মেমব্রেন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো সেল মেমব্রেন থেকে কি বলতে হবে, the outermost component of the cell separating the cytoplasm from the external environment is called cell membrane. It is the limiting membrane that involves the eukaryotic cell. ঠিক আছে, তো এখানে কি কি থাকে দেখেন, এখানে থাকবে consist of phospholipid, cholesterol, protein, oligosaccharides convalently like to phospholipid and protein molecules. Thickness কত, 7.5 থেকে 10 জাস্ট এটা দেখতে হবে। তবে আদর্শ ছবি কিন্তু এরকম একটা। দেখেন এখান থেকে আমরা কি শিখবো, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা কে করেছেন, বিজ্ঞানী সিঙ্গার এন্ড নিকলসনের যে মডেলটা আছে তাকে আমরা বলি ফ্লুইড মোজাইক মডেল। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তা ফ্লুইড মোজাইক মডেল থেকে আমরা অ্যাকচুয়ালি শিখবো এখান থেকে যে 1972 সালে এটা তিনি দিয়েছেন। তবে এখান থেকে কি কি শিখবো, একটা ফ্লুইড মোজাইক মডেলে কি কি লেয়ার থাকে। তার মেমব্রেন ফসফোলিপিড থাকে। ফসফোলিপিড দ্যাট মিনস যে আমাদের একটা হাইড্রোফোবিক, একটা হাইড্রোফিলিক প্রান্ত থাকে, আপনারা জানেন ডাবল লেয়ার। ঠিক আছে, এটা উপরের দিকে থাকবে, ভিতরের দিকে থাকবে। এবং হাইড্রোফোবিক যারা আছে, যারা পানিকে ভয় পায়, তারা ভিতরের দিকে এভাবে ঘিরে রয়েছে এবং উপরের ফসফেট গুলো এখানে যুক্ত থাকে। এটা গেল। যাওয়ার পরে মেমব্রেন ফসফোলিপিড হচ্ছে 1 নম্বর লেয়ার। তাহলে দেখেন 1 নম্বর লেয়ার হচ্ছে মেমব্রেন ফসফোলিপিড। তারপরে আমরা 2 নম্বর লেয়ারে যাই। দেখেন 2 নম্বর লেয়ার। তো 2 নম্বর লেয়ারে আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব যে কি কি থাকে। আর 2 নম্বর লেয়ারে আছে আমাদের, একটু ছবিগুলো দেখেন। ঠিক আছে, আমরা বলতেছি। তো 2 নম্বর লেয়ারে থাকবে কোলেস্টেরল মলিকিউল। ঠিক আছে, কোলেস্টেরল মলিকিউল 2 নম্বরে। দেখেন তো এখানে ছবিটা একটু দেখা উচিত যে 1 নম্বরে কি বলেছে, ফ্লুইড মোজাইক মডেল মেমব্রেন স্ট্রাকচার হ্যাজ এ ফসফোলিপিড bilayer who contains protein and insert it into the associated with its surface. মানে এগুলো ফসফেট গুলো কি করে, প্রোটিন ক্যারি করে। অন্যদিকে কি করে, সাইরো এবং বিটা হচ্ছে কি থাকবে, সাইরো fracture preparation of showing that proteins and aggregation of protein remain attached to the hub of the membrane and cytoplasm. এটা লাগবে না আপনাদের। এইটা দেখেন যে কোলেস্টেরল মলিকিউলস থাকবে ইনসাইড অফ ভেরিং ডেন্সিটি ক্লোজলি প্যাকড ফসফোলিপিড ফ্যাটি অ্যাসিড। কোলেস্টেরল মলিকিউলস module the fluidity and the movement of the cell membrane components. Fluidity and movement এ সাহায্য করবে। তো দেখেন আমরা আরেকটু দেখি যে প্রোটিন গুলো এখন কিভাবে এর মধ্যে সজ্জিত থাকে। তো একটা থাকে হলো ইন্টিগ্রাল প্রোটিন, একটা থাকে পেরিফেরাল প্রোটিন, আর একটা থাকে আমাদের কি থাকবে, আরেকটা থাকবে যে মেমব্রেন কার্বোহাইড্রেট, অন্যদিকে গ্লাইকোলিসিসের সাথে আরেকটা থাকে, সেটা হচ্ছে আরেক ধরনের প্রোটিন। দেখেন ইন্টিগ্রাল বা ইন্ট্রিনসিক প্রোটিন, এনসেন্ট্রিক প্রোটিন, আর একটা আছে ইন্টারনাল যে প্রোটিন আছে, দুইটা ইন্টারমিডিয়েট। হ্যাঁ, ইন্টারমিডিয়েট প্রোটিন। 3 ধরনের প্রোটিন পাই অ্যাকচুয়ালি এখানে। তো ইন্টিগ্রাল প্রোটিনটা কি, ইট ইজ দ্য লিপিড bilayer directly incorporated with the lipid bilayer, and many internal protein spur and the membrane several times and from the one side to other and called the multiple transmembrane protein. ঠিক আছে, মাল্টিপল ট্রান্সমেমব্রেন প্রোটিন তৈরি করে। অন্যদিকে পেরিফেরাল প্রোটিনটা কি করে, লুজার অ্যাসোসিয়েশন উইথ ওয়ান অর মোর টু মোর মেমব্রেনাস সারফেস particularly the inner. ঠিক আছে, মেমব্রেন কার্বোহাইড্রেট কারা, যে known as the glycolipids include oligosaccharide and from a delicate coat of glycocalyx, এখান থেকে লাগবে না। and membrane গুলো কি contain channels and ion pump, খুবই ইম্পর্টেন্ট। চ্যানেলস এন্ড আয়ন পাম্প এগুলো ক্যারি করে এবং ক্রিয়েটিং ইলেকট্রিক্যাল চার্জ ডিফারেন্সেস এখানে আসে। অন্যদিকে মেমব্রেনস অলসো কন্টেইন রিসেপ্টর ফর দ্য হরমোনস, এখানে রিসেপ্টর গুলোও থাকবে, খুবই ইম্পর্টেন্ট। তা ফ্লুইড মোজাইক মডেলটা আসলে কি, that the structure of the plasma and cell membrane is described as fluid mosaic model because the membrane proteins comprise a movable mosaic within the fluid lipid bilayer. ঠিক আছে, এখানে যে মেমব্রেনস প্রোটিন গুলো আছে কম্প্রাইজ এ মুভেবল মোজাইক উইদিন দ্য ফ্লুইড লিপিড bilayer.
and establish the model for the membrane structure. আবার অন্যদিকে দেখি এই মেমব্রেন প্রোটিন গুলোর কাজগুলো খুবই ইম্পর্টেন্ট। যে এটা কি করে, এটা রিসেপ্টর হিসেবে কাজ করতেছে, উইথ এ পার্টিকুলার ইন এন ইম্পর্টেন্ট ফর দ্য সেল অ্যাহিশনের জন্য রিসেপ্টর হিসেবে কাজ করতেছে, তারপর চ্যানেল হিসেবে কাজ করতেছে, অ্যাক্টিভ মুভমেন্ট করবে, তারপরে কি করবে মলিকুল অ্যাক্রস সেলের অ্যাক্টিভ মুভমেন্ট প্যাসিভ মুভমেন্ট যে আছে এখানে চ্যানেল হিসেবে কাজ করবে, তারপর কি করবে আয়ন পাম্প হিসেবে কাজ করবে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম পাম্প, আমরা আয়ন পাম্প গুলো দেখবো, তারপর ক্যারিয়ার্স হিসেবে কাজ করবে, ট্রান্সপোর্ট প্রোটিনস দ্যাট ইন্টারগার প্রোটিন ইনভলভ ইন ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্স, এন্ড এনজাইমেটিক কি করবে, এনজাইমেটিক প্রোটিনস গুলো কি করবে, ক্যারি মেটাবলিক রিঅ্যাকশন। গ্লাইকোক্যালিক্স মোটামুটি আসে তবে খুবই কম। গ্লাইকোক্যালিক্স কি কার্বোহাইড্রেট প্রোটিন molecules project from the external surface of the plasma membrane and forms the filament coating and glycocalyx. উপরে যে আপনাদের থাকে যে উপরে প্রোটিনগুলো লিপিডের ফসফোলিপিডের উপরে বাইলিয়ারে আপনাদের এই কম্পাউন্ডে গ্লাইকোক্যালিক্স গুলো একটার সাথে একটা যুক্ত থাকে নিচের দিকে। যে সেল কোড থাকে এগুলো থেকে এখানে ইম্পর্টেন্ট না। তা প্লাজমা মেমব্রেনের ফাংশনটা ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় এটা ধরে, ভাইবার সময় ইম্পর্টেন্ট প্লাস আমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট। প্লাজমা মেমব্রেনের যে কি কি ইম্পর্টেন্ট, এটা একটা ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করতেছে, এটা ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, তারপর সিলেক্টিভ পারমিয়াবিলিটি, কিছু কিছু আয়ন বা আমাদের কি করতে হবে নিউট্রিশন, তারপর ওয়াস্ট মলিকুলস যেগুলো আছে এগুলোকে কি আইডেন্টিফাই করে সিলেক্টিভ পারমিয়াবিলিটি দেবে, এবং তারপর কি করবে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট হিসেবে কাজ করতেছে, ইলেকট্রিক চার্জ ডিফারেন্সের কারণেই আমাদের সেল প্লাজমা মেমব্রেন এক সাইডে আরেক সাইডে ইলেকট্রনের ঘাটতি এবং এর বাড়তি, এই সব কিছুর উপর ভিত্তি করেই গ্রেডিয়েন্ট সৃষ্টি করতেছে এবং আয়নগুলো একটার সাথে আরেকটা চলাচল করতে পারে। অন্যদিকে হচ্ছে কমিউনিকেশন, কন্টেন্টস রিসেপ্টর দ্যাট রিকগনাইজ দ্য মলিকুলস, তারপর কি করছে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ইন্টারাকশন অফ দ্য সেল ইন দ্য এনভায়রনমেন্ট, এটাও ইম্পর্টেন্ট। তারপরে চলে যাই আমাদের পরের সাইডে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে জানবো, খুবই ইম্পর্টেন্ট মাইটোকন্ড্রিয়া। দেখেন সেল অর্গানেলস গুলো আমরা একটু দেখি যে মেমব্রেনাস অর্গানেলস কোনগুলো আর নন মেমব্রেনাস অর্গানেলস কোনগুলো। মাইএন্ডোকোলাইপে দ্যাট মিন্স দ্য মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক লাইপে রেটিকুলাম, গোলগি অ্যাপারেটাস, লাইসোজোম, পারঅক্সিজোম আর হচ্ছে এন্ডোজোমস, এগুলো কি, এগুলো হচ্ছে মেমব্রেনাস অর্গানেলস। আর নন মেমব্রেনাস অর্গানেলস কারা, সেরা মামাই প্রথম, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এবারে আমরা জানবো যে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে। মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচারটা কিন্তু শর্ট নোট হিসেবে আসে, শর্ট নোটের জন্য কিন্তু আমাদের এটা পড়তে হবে, শর্ট নোট ফর শর্ট নোট। দেখেন মাইটোকন্ড্রিয়াটা কি আসলে, এটা একটা কি, তো আমরা তো জানি যে মাইটোকন্ড্রিয়া কি বলা হয়, এটাকে বলা হয়ে থাকে যে আমাদের যে পাওয়ার হাউস। তো মাইটোকন্ড্রিয়াটাকে দেখেন দ্য মেমব্রেন ইনক্লোজড অর্গানেলস উইথ arrays of enzymes specialized for the aerobic respiration and the production of ATP. দেখেন অ্যারোবিক রেসপিরেশন এবং প্রোডাকশন অফ এটিপির জন্য আমাদের যে নন মেমব্রেনাস যে অর্গানেলস গুলো আছে, মেমব্রেনাস অর্গানেলস, সেটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। তাই এটা কি, এটা হলো ইলংগেটেড শেপ থাকে, ঠিক আছে, এটা হলো ইলংগেটেড শেপ থাকে। তারপর লেন্থটা মোটামুটি ইম্পর্টেন্ট, তবে এটা ডায়ামিটারটাও দেখতে পারেন 0.5 থেকে 1 মাইক্রোমিটার, লেন্থ হচ্ছে 10 মাইক্রোমিটার। নাম্বারটা কেমন ভেরিয়েবল ইনটু সেল, তবে এটা কতটি থাকে, 300 থেকে 400টি থাকে অ্যাকচুয়ালি, অনেক অনেক জায়গায় 1500, 1000 এরকমও থাকতে দেখা যায়। তারপরে দেখেন এদিকে আমরা যাবো স্ট্রাকচার অফ দ্য মাইটোকন্ড্রিয়া, কি কি থাকে। মাইটোকন্ড্রিয়া ইজ কম্পোজড অফ আউটার এবং ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন এন্ড অল টুগেদার ক্রিয়েট এ কম্পোনেন্টস দ্যাট ইনারমোস্ট ম্যাট্রিক্স এন্ড ন্যারো ইন্টারমেমব্রেন স্পেস, ঠিক আছে। তারপর আউটার মেমব্রেন দিয়ে গঠিত হয়, এটা কি স্ট্রিপ লাইক কন্টেনিং মেনি ট্রান্সফারেন্স প্রোটিন, ঠিক আছে, ইনার মেমব্রেন আউটার মেমব্রেন। The mitochondria composed of outer and inner membrane altogether create two components. The innermost হচ্ছে matrix and intermediate space. Outer membrane the strip like থাকে এবং এটা কি contain কি করবে and many transmembrane protein called proteins that are the channels which small molecules such as pyruvate and other readily pass through the cytoplasm and intermediate space, ঠিক আছে। পাইরুভেট গুলো এখান থেকে পাস করতে পারে। ইনার মেমব্রেনটা ফোল্ড করা থাকে, ইনার মেমব্রেন ফোল্ড করার পরে কি তৈরি করবে, ক্রিস্টি করবে, এগুলোকে বলা হয় ক্রিস্টি, খুবই ইম্পর্টেন্ট। এবং ভিতরে কি থাকবে, ম্যাট্রিক্স থাকবে, ভিতরে থাকে ম্যাট্রিক্স, এগুলোকে বলা হয় ক্রিস্টি, ঠিক আছে, এটাই ইম্পর্টেন্ট জিনিস। তো ম্যাট্রিক্স এনজাইমে কি কি থাকে, দেখেন ম্যাট্রিক্স এনজাইম কি কি থাকে। দ্য এনজাইম দ্যাট অক্সিডাইজ পাইরুভেট এন্ড ফ্যাটি অ্যাসিড টু ফর্ম
এসিটাইল কোয়ে, দেখেন ফ্যাটি অ্যাসিড এবং পাইরুভেট এবং ফ্যাটি অ্যাসিড কি করতেছে, যেমন পাইরুভেট এবং ফ্যাটি অ্যাসিডটা চেঞ্জ হয়ে আমাদের তৈরি করবে। আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই। দেখেন তো পাইরুভেট কি আছে, পাইরুভেট এবং যেটা আমাদের করে যে পাইরুভেট এবং ফ্যাটি অ্যাসিড, পাইরুভেট এবং ফ্যাটি অ্যাসিডকে পরিবর্তন করে এরা তৈরি করতেছে কি এসিটাইল কোএ, ঠিক আছে, এসিটাইল কোএ। এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক একটা। তারপর অন্যদিকে কি এনজাইম দ্যাট কন্টেইনস সাইট্রিক অ্যাসিড সাইকেল, এটাও ইম্পর্টেন্ট, এন্ড অক্সিডাইজ এসিটাইল কোএ রিলিজিং অক্সিজেন wastes energy releasing molecules that provide electron and transport along the electron transport chain and respiratory chain। ঠিক আছে, আপনারা জাস্ট এটা মনে রাখতে হবে যে পাইরুভেট এবং ফ্যাটি অ্যাসিড কে অ্যাসিটাইল কোএ, এবং অন্যদিকে কি করতেছে আমাদের যে কি করতে সাইট্রিক অ্যাসিড সাইকেল ইউজ টু অক্সিডাইজ এসিটাইল কোএ রিলিজিং কার্বন ডাইঅক্সাইড ওয়াস্ট প্রোডাক্ট যখন ব্যবহার করতেছে, তারপর রেসপিরেটরি চেইন এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে এটিপি যে প্রোডাকশন হচ্ছে সম্পূর্ণটা কিন্তু নিয়ন্ত্রণ করতেছে আমাদের মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্স। অন্যদিকে আমরা ফাংশন অফ দ্য মাইটোকন্ড্রিয়া মোস্ট কি দেখবো, সিনথেসাইজ অফ দ্য এটিপি, ফসফেটেড কি করবে, এটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন হবে। এটা এটা এক ধরনের কেমিওসমটিক প্রসেস, ঠিক আছে, এটাকে কি বলা হয়, পাওয়ার হাউস বলা হয়। এটিপি ইজ দ্য চিফ সোর্স অফ এনার্জি in the cell. For this reason, mitochondria are called powerhouse of the cell. Some of the energy released in the mitochondria and depleted as heat and maintains the body temperature, and mitochondria contains DNA and hence these are involved in the synthesis of RNA and protein, ঠিক আছে, যেটা কন্টেইন করতেছে ডিএনএ কিন্তু এটা ইনভলভ ইন সিনথেসিস অফ আরএনএ এর প্রোটিন এবং আরএনএ সিনথেসিসে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো পাওয়ার হাউস কেন বলা হয়, এটাকে একটু দেখতে হবে যে ফরমেশন অফ এটিপি কি ঘটেছে, দেয়ার 3 টাইপস অফ মাইটোকন্ড্রিয়ান সিনথেসিস। অন্যদিকে কি হয় কি প্রসেসগুলো দেখতে হবে, যে পাইরুভেট তৈরি করতেছে ডিগ্রেডেশন অফ গ্লুকোজ এন্ড সাইটোপ্লাজমিক আউটসাইড দ্য মাইটোকন্ড্রিয়া। তারপর পাইরুভেট তৈরি করতেছে, পাইরুভেট থেকে কি করবে, পাইরুভেট থেকে মাইটোকন্ড্রিয়াতে যাওয়ার পরে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে, কার্বন ডাইঅক্সাইডটা পরে কি করে, যেখানে হাইড্রোজেন তৈরি করে, হাইড্রোজেনটা পরে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যেয়ে পানি তৈরি করতেছে। তারপর আরেকটা প্রসেস আছে, the energy liberated during hydrogen ion transport is কি করবে ইউটিলাইজড বাই দ্য অক্সিডেটিভ ফসফোরাইলেশন রিজেনারেশন অফ দ্য এটিপি ফ্রম এডিপি, ঠিক আছে, তখন আপনাদের কি হবে, তখন এডিপি এবং ফসফেট অক্সিডেটিভ ফসফোরাইলেশন করে কি হবে এটিপি তৈরি হবে। তাহলে এখন ইম্পর্টেন্ট ভাইবা টপিক, খুবই ইম্পর্টেন্ট এটা, সেটা হচ্ছে নেম দ্য 3 ইম্পর্টেন্ট এনজাইমস অফ মাইটোকন্ড্রিয়া। কি ইম্পর্টেন্ট এনজাইমস, তো ক্রেবস সাইকেলে কি থাকবে, ক্রেবস সাইকেলে ট্রাইকার্বোজিলিক অ্যাসিড সাইকেল, এনজাইম থাকে, তারপর থাকে ফ্লাভোপ্রোটিন, ডিহাইড্রোজিনেস এন্ড সাইটোক্রোম এন্ড অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিস। দ্য নেম দ্য 3 ইম্পর্টেন্ট এনজাইমস অফ মাইটোকন্ড্রিয়া, অক্সিডেটিভ ফসফোরাইলেস, তারপরে এটা আছে ফ্লাভোপ্রোটিন, ডিহাইড্রোজিনেস এন্ড সাইটোক্রোম হুইচ আর রেসপিরেটরি এনজাইম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক ভাইবার জন্য, ঠিক আছে, এটা বারবার পড়তে হবে। তারপর আবার একটু দেখি আমরা যে ডিফারেন্ট মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এন্ড নিউক্লিয়ার ডিএনএ, ঠিক আছে, তো দেখেন ডিফারেন্সিয়েট মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ফ্রম নিউক্লিয়ার ডিএনএ, কিভাবে ডিফারেন্সিয়েট করব, এটা হচ্ছে লোয়ার মলিকুলার ওয়েট, ইট কনসিস্ট অফ এ ব্রাঞ্চ অফ ফ্র্যাগমেন্টস এন্ড কি থাকবে, এটা হোমোজিনাস, হ্যাঁ, এটা সিনথেসাইজড ইন সিটু ইন দ্য মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, এটা অভ্যন্তরীণভাবে সিনথেসাইজড হয় এন্ড দ্য সিনথেসাইজ থ্রু আউট দ্য সেল, its synthesis is not limited to a space। আমরা জানি যে সিনথেসিস ফেজে কি হয়, সিনথেসিস ফেজে সবকিছু আপনার যে ডিএনএ সিনথেসিস, আরএনএ সিনথেসিস এগুলো হয়ে থাকে, স্পেসে কি হয়ে থাকে, ডিএনএ রেপ্লিকেশন হয়, খুবই ইম্পর্টেন্ট জিনিস। ডিএনএ রেপ্লিকেশন কোন ফেজে হয়, সেল সাইকেলে এস ফেজে। রাইবোজোমটা লাগবে না, রাইবোজোমটা জাস্ট কি করবে, এটা হলো প্রোটিন সিনথেসিস করে, ফাংশনটা জানলেই হবে। অন্যদিকে আমরা চলে যাই পরে, এই ফেজটাকে আমরা আরেকবার দেখার চেষ্টা করেছি, সমস্যা নেই। এবারে আমরা দেখেন যে 3 ধরনের আমাদের যে বিভিন্ন ধরনের সাইটোস্কেলেটাল কম্পোনেন্ট আছে, এগুলো আমাদের কাজগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখেন আমরা বিভিন্ন ধরনের যে স্কেলেটাল যে ক্লাসের যে সাইটোস্কেলেটাল কম্পোনেন্টস, এগুলোর পার্থক্যগুলো দেখব। দেখেন পার্থক্য বলতে এগুলো আমাদের লেভেলে না, এগুলো খুবই উচ্চ ক্লাসের, যে মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তাই কি একটা আলফা বিটা টিউবুলিন, একটা হলো জি অ্যাক্টিন মনোমার্স, আর একটা হচ্ছে কি অ্যান্টি প্যারালালস টেট্রামার্স, 2 রড লাইক ডাইমার্স। এটা তো কিছু লাগবে না, এখান থেকে জাস্ট আমাদের যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে কি ফাংশন, ঠিক আছে, দেখেন
কি ফাংশনটা জানা দরকার। আপনারা একটু খোঁজ করে এবং দেখতে পারেন মেইনটেইন দ্য সেল শেপ এন্ড পোলারিটি এন্ড সেল শেপ মেইনটেইন করতেছে, প্রোভাইড ট্রাক্স ফর দ্য অর্গানেলস এন্ড সাইটোক্রোম মুভমেন্ট, মুভ সিলিয়া এন্ড ফ্লাজেলা। আর অন্যদিকে এটা কি করতেছে, কন্ট্রাক্ট এন্ড মুভ সেলস এন্ড সেন্স সেল শেপ এন্ড সাইটোকাইন, সাইটোপ্লাজমিক ট্রান্সপোর্ট এন্ড স্ট্রিমিং। ঠিক আছে, অন্যদিকে আমাদের কি করতেছে, এটা হচ্ছে স্ট্রেটিং দ্য সেল এন্ড টিস্যু স্ট্রাকচার, স্ট্রেটিং করতেছে এন্ড মেইনটেইন দ্য সেল শেপ। ঠিক আছে, স্ট্রেনিং করার মাধ্যমে এটা হলো কি আমাদের এটা স্ট্রেনথেন করার শক্তি দেয় এটা আমাদের। এরপর আমরা চলে যাই সেল সাইকেল, খুবই ইম্পর্টেন্ট টপিক এটা। সেল সাইকেল থেকে আমাদের কি কি পড়তে হবে, যে সেল সাইকেল কাকে বলে, যে সাইক্লিক অল্টারনেশন বিটুইন দ্য সেল ইজ কল্ড সেল সাইকেল। তাহলে অ্যাকচুয়ালি এটাকে জানতে হবে ডিউরেশন, খুবই ইম্পর্টেন্ট, 24 থেকে 36 ঘন্টা রেগুলার সিকোয়েন্সটা দেখবেন। ঠিক আছে, রেগুলার সিকোয়েন্স লাগবে না এটা। তাহলে হলো ফেসেস অফ দ্য সেল সাইকেল, খুবই ইম্পর্টেন্ট, একটা সুন্দর ছবি অ্যাড করতে হয় আপনাদের। ছবিটা এইভাবে অ্যাড করলেও হবে, অন্যভাবে অ্যাড করলেও হবে। তা দেখেন G1 নামে একটা দশা পাবেন, G2 নামে একটা দশা পাবেন। G1 দশা সাধারণত বেশিক্ষণ থাকে না, G1 দশা হচ্ছে সম্ভবত 30 to 50%, এটা G2 দশা মনে হয় 10 to 20%। অন্যদিকে মাইটোসিস দশা আরো কম, 5 থেকে 10%। ঠিক আছে, আর এটা ডিএনএ রেপ্লিকেশন বা এস দশাটা থাকে আমাদের, এটা থাকে 40 থেকে 50%। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট যে আপনারা জানেন যে একটা সেল যে সাইকেলটা হচ্ছে এটা দুইটা ধাপে হয়, এটা হচ্ছে মাইটোসিস ডিভিশন মানে মাইটোসিস ধাপ, আর একটা হচ্ছে ইন্টারফেস ধাপ। তাই ইন্টারফেস ধাপ সাধারণত এই তিনটা, G1, G0, ঠিক আছে, তো G2 এবং এস ধাপ, এগুলো মিলে হয়ে থাকে। তো ইন্টারফেসটা আসলে কখন হয়, ইন্টারফেসটা হচ্ছে আমাদের যে এই যে এগুলো সবগুলো ফেস মিলে হচ্ছে ইন্টারফেস, আর এম ফেস। তাই ইন্টারফেসটা আসলে আমাদের 90 থেকে 95% হচ্ছে ইন্টারফেস। তো এস ফেসটা কি, এস ফেসটা পিরিয়ড টু ডিএনএ সিনথেসিস, খুবই ইম্পর্টেন্ট। এখানে ডিএনএ রেপ্লিকেশন হবে, হিস্টোন সিনথেসিস হবে, বিগিনিং অফ দ্য সেন্ট্রোসোম ডাপ্লিকেশন, খুবই ইম্পর্টেন্ট। ডিউরেশন 8 ঘন্টা, আমরা ঘন্টা দিয়েও মনে রাখতে পারি। তারপর G2 ফেজ, G2 ফেজটা হচ্ছে প্রি-মায়োটিক ফেজ, খুবই ইম্পর্টেন্ট। G2 ফেজ হচ্ছে প্রি-মায়োটিক ফেজ, ইট ইজ দ্য গ্যাপ বিটুইন দ্য ডিএনএ ডাপ্লিকেশন এন্ড দ্য নেক্সট মায়োসিস। ঠিক আছে, ডিএনএ ডাপ্লিকেশন এবং নেক্সট মায়োসিসের মধ্যবর্তী যে সময়টা সেটাকে বলা হচ্ছে G2 ফেজ। এবং এটা কি করতেছে, এটা হচ্ছে 1 আওয়ার লেস আর G2 প্লাস M প্লাস দুটো মিলে কি হচ্ছে, দুটা মিলে হচ্ছে আমাদের 2 থেকে 3 আওয়ার। G2 is usually short period of preparation for the mitosis, মানে একটা মাইটোসিস বিভাজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এখানে আমরা ধারণ করতে পারি। অন্যদিকে হচ্ছে এম ফেজ, এম ফেজটা কি, এটা ইট ইনক্লুডস অল ফেজেস অফ মাইটোসিস। ঠিক আছে, সবগুলো ফেজই এখানে ঘটবে। এম ফেজে অ্যাকচুয়ালি কি মাইটোসিস মানে কি, এখানে সবগুলো ধাপ ঘটার পরেই তো আমাদের অন্যান্য ধাপের দিকে যাবে। ইচ সেল ডিভাইডস ইনটু নিউক্লিয়াস এন্ড সাইটোপ্লাজম, রেজাল্ট ইনটু ডটার সেলস। এটা কি, এটা হচ্ছে এম ফেজ। তারপর হলো আমাদের কি G1 ফেজ, G1টা হচ্ছে আমাদের প্রি সিনথেটিক ফেজ। ঠিক আছে, এটা হলো প্রি সিনথেটিক ফেজ আর এটা হলো প্রি মায়োটিক ফেজ, এই কথাগুলো ইম্পর্টেন্ট। প্রি সিনথেটিক ফেজ মানে কি, আমাদের যে এস ধাপটা তৈরি হবে, ডিএনএ রেপ্লিকেশন তৈরি হবে, তার প্রস্তুতি পর্যায় হচ্ছে G1 ফেজ। ইট ইজ দ্য পিরিয়ড হুইচ সেলস অ্যাকুমুলেট দ্য এনজাইমস এন্ড নিউক্লিওসাইড ফর ডিএনএ রেপ্লিকেশন। তাহলে এখানে অ্যাকুমুলেশন ঘটে এনজাইমের, অ্যাকুমুলেশন ঘটে নিউক্লিওসাইডের। তাহলে কিসের জন্য, আমাদের ডিএনএ সিনথেসিসের জন্য। অন্যদিকে কি, এটা হচ্ছে ডিউরেশন হচ্ছে 25 আওয়ার্স, খুবই ইম্পর্টেন্ট। ইট ইজ ইউজুয়ালি দ্য লংগেস্ট এন্ড মোস্ট ভেরিয়েবল ফেজ অফ দ্য সেল সাইকেল, এটা সব থেকে লংগেস্ট, কারণ 30 থেকে 50%, আমার মনে একটু ভুল হয়েছিল, ওখানে 32, আর G2 ফেজটা হচ্ছে 10 to 20 অ্যাকচুয়ালি। তাহলে এখান থেকে এতটুকুই ছিল। তাহলে এখানে কি হবে, G1 ফেজে আমাদের প্রি, এখানে ডিএনএ এবং আরএনএ সিনথেসিসের জন্য কি হবে, প্রোটিন সিনথেসিস, দ্য পিরিয়ড অফ অ্যাক্টিভ আরএনএ এন্ড প্রোটিন সিনথেসিস। হ্যাঁ, protein controlling process through the cell cycle. Also G1 phase, cell volume reduced by half during mitosis, returns to the previous size, লাগবে না। G0 phase নামে একটা ফেজ আছে, এটাতে আসলে কি হয়, যে G0 phase টা হচ্ছে differentiating cells in growing tissue may have very long G1 period.
Such cells are often said to be in G0 phase in the cell cycle. It is the period during which cell activities may be temporary or permanently suspended. মানে এই সময় সেল অ্যাক্টিভিটিটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে G0 ধাপে, and some differentiated cells at G0 such those of the liver renew cyclic under certain condition. Other include for the muscle and nerve cells are harmonially differentiated. তাহলে এটা কি হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে G0 ফেজটা, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে লিভার, ঠিক আছে, লিভার, মোস্ট অফ দ্য মাসেলের জন্য কি মাঝে মাঝে রেস্টিং এর প্রয়োজন, ঠিক আছে, রেস্ট করার জন্য। একটা নার্ভ সেলে অনবরত এটা কি করতে পারে না, কাজ করতে পারে না। তাহলে দেখেন লিভার, মাসেল এন্ড নার্ভ সেলে এগুলো হয়ে থাকে। সেল ডিভিশন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেল ডিভিশন কি, ইজ দ্য প্রসেস বাই হুইচ সেল মাল্টিপ্লাই সেলস ফর গ্রোথ এন্ড রিপেয়ার অফ দ্য টিস্যু। তাহলে এখানে কি কি লাগবে, যে সেল ডিভিশনের দুইটা ধাপ আছে, একটা হচ্ছে সাইটোকাইনেসিস, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। সাইটোকাইনেসিস দ্যাট মিন্স দ্য সাইটোপ্লাজমের বিভাজন, আর ক্যারিওকাইনেসিস দ্যাট মিন্স নিউক্লিয়াসের বিভাজন। এন্ড টাইপস অফ দ্য সেল ডিভিশন, মাইটোসিস এবং মিয়োসিস, এই দুটোর মধ্যে পার্থক্য আমাদের জানতে হবে, অবশ্যই পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট। আমরা যেহেতু এসএসসি তে পড়েছি, এরপরে আমাদের পরীক্ষায় এটা আসতে দেখা যায়, এটা মাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে পার্থক্য। তা দেখেন মূল পার্থক্য কি, এটা কি ঘটে, মাইটোসিস ঘটে সোমাইট সেলে, এটা ঘটে সেক্স সেলে। তারপরে কি এটার মধ্যে কি থাকে আমরা একটু দেখি এখানে, ডটার সেলটা কি থাকে, ডটার সেল হচ্ছে 2 ডটার সেলস আর প্রোডিউসড, এখানে 4টা ডটার সেল তৈরি হয়। নাম্বার অফ ক্রোমোজোম ইন ইচ ডটার সেল কি থাকে, সেল কন্টেইনস ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, এখানে কি থাকবে, হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম। ফেজ কি থাকে, 1 কমপ্লিট ফেজ, 2 ডিফারেন্ট ফেজেস। তা দেখেন এটা একটা কমপ্লিট ফেজ থাকে, এখানে কি থাকে, এখানে প্রথম মিওসিস ডিভিশন, দ্বিতীয় মিওসিস ডিভিশন ঘটে। তা এখানে যে দ্বিতীয় মিওসিস ডিভিশনটা এটা মাইটোসিসের অনুরূপ। তারপরে কি থাকে, তারপর ডিউরেশন অফ ইন্টারফেজ, এটা অনেক লং থাকে, এটা শর্ট থাকে। ইন্টারফেজ সাধারণত কতক্ষণ হয়ে থাকে, 90 to 95%, 8 ঘন্টার মতো, ঠিক আছে। ফেজটা কত, শর্ট এন্ড সাব ডিভিশন, লং এন্ড সাব ডিভিশন। তারপর ক্রোমোজোমটা কেমন, শর্ট ভিজিবল, এটাতে ভিজিবল, ঠিক আছে। পেয়ারিং অফ দ্য হোমোলোগাস ক্রোমোজোম, দেখেন এটাতে নো, এটাতে হয়। তাহলে এখানে কয় হয়, কোন জায়গায় হয়, এখানে প্যাকেটিন দশায় হয়, সিনাপসিস ঘটে, ঠিক আছে। তারপর হলো কায়াজমা ক্রসিং ওভার ঘটে, এটাও প্যাকেটিন দশায় ঘটে। হ্যাঁ, ক্রসিং ওভারটা কি, নন সিস্টার ক্রোমোজোম এবং সিস্টার ক্রোমোজোমের মধ্যে জিএনএ যে আদান প্রদানটা, ঠিক আছে, এটা হচ্ছে ক্রসিং ওভার। এখানে ক্রসিং ওভার ঘটে, এর ফলে বৈশিষ্ট্যের আদান প্রদান ঘটে, এখানে বৈশিষ্ট্যের আদান প্রদান ঘটে অ্যাকচুয়ালি। তারপর কি ঘটে, ডিস্ট্রিবিউশন অফ জেনেটিক ম্যাটেরিয়ালস নট অকার্স, এটাতে অকার্স, ঠিক আছে। নাম্বার অফ সেল ডিভিশন ওয়ান্স, এটাতে 2। ফাংশনটা কি, নিউ সেলস আর প্রোডিউসড during reproduction repair. New cells, identical DNA can produce perform the same function as the parent cells. এখান থেকে এতটুকু জানলেই হবে, এবং এখান থেকে এতটুকু আমরা পড়ে ফেললাম। তা এরপরে সর্বশেষ হচ্ছে মেমব্রেন ট্রান্সপোর্ট, এটা আমাদের মধ্যে পড়ে না, এটা ফিজিওলজির মধ্যে পড়ে, তবে একটা আলোচনা করি। একটা প্যাসিভ ডিভিশন, একটা হচ্ছে অ্যাক্টিভ ডিভিশন। প্যাসিভ ডিভিশন দ্যাট মিন্স যেখানে আমাদের কি সেখানে শক্তির প্রয়োজন পড়ে না, আর অ্যাক্টিভ হলো আমাদের অবশ্যই অ্যাক্টিভলি শক্তির ডিভিশন, শক্তির প্রয়োজন, তবে প্যাসিভটা অ্যাক্টিভের উপর নির্ভরশীল, এর অ্যাক্টিভিটির উপর। তখন অ্যাক্টিভ ডিভিশন কি, অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কি, যেমন প্রাইমারি, সেকেন্ডারি, সিম্পোর্ট, এন্টিপোর্ট, ভাস্কুলার কি কি আছে ট্রান্সপোর্ট, এক্সোসাইটোসিস, এন্ডোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস, রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। আমরা এই যে এই কথাগুলো নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো, এগুলো আমরা ফিজিওলজিতে আবার পড়বো। হোয়াট ইজ এন্ডোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, এগুলো আমরা পড়তেছি, থামেন আমরা একটু জিনিস দেখার চেষ্টা করি। দেখেন এখানে আরেকটা সিম্পল টপিক আছে, যে টাইপস অফ মুভমেন্ট, কি কি মুভমেন্ট আছে, যে প্রথমে আছে প্যাসিভ প্রসেস। প্রথমে আছে সিম্পল ডিফিউশন থেকে, it is a net diffusion of a small and non-polar substance drawn their concentration gradient across selectively permeable membrane, ঠিক আছে। এটা হলো স্মল নন পোলার সাবস্টেন্স drawn their concentration gradient, এগুলো আমার ফিজিওলজিতে সুন্দরভাবে সংজ্ঞা আছে। তবে আমরা কাজগুলো দেখি, এক্সচেঞ্জ অফ অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড বিটুইন দ্য ব্লাড এন্ড বডি টিস্যু, এটা হচ্ছে সিম্পল ডিফিউশনের মধ্যে ঘটে। তারপরে হলো ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে কি কি ঘটে, এটা হলো আয়ন movements of the ion and small polar molecules down their concentration gradient assisted across by selective permeable membrane by a transport protein, ঠিক আছে। একটা ট্রান্সপোর্ট প্রোটিনের সিলেক্টিভ পারমিয়াবিলিটির উপর নির্ভর করে যে ডিফিউশনটা হবে সেটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। তবে চ্যানেল মেডিয়েটেড এবং ক্যারিয়ার মেডিয়েটেড ডিফিউশন পড়বো। তা চ্যানেল মেডিয়েটেড ডিফিউশন হচ্ছে
কোনগুলো সোডিয়াম মুভস থ্রু দ্য সোডিয়াম চ্যানেল ইনটু দ্য সেল। একটা সোডিয়াম যখন সেলের ভিতরে প্রবেশ করে সেটা হচ্ছে আমাদের চ্যানেল মেডিয়েটেড সেল। ক্যারিয়ার মেডিয়েটেড থেকে ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ ইনটু দ্য সেল। যখন আমাদের গ্লুকোজটা সেলের ভিতরে প্রবেশ করবে তখন এটা হচ্ছে ক্যারিয়ার মেডিয়েটেড। তারপর অসমোসিস কাকে বলে? অসমোসিস হচ্ছে ডিফিউশন অফ দ্য ওয়াটার অ্যাক্রস এ সিলেক্টিভলি পারমিয়াবল মেমব্রেন ডাইরেক্টলি ডিফারেন্সিয়েটেড বাই রিলেটিভ সলিড কনসেন্ট্রেশন continues until equilibrium is reached. তো এখান থেকে কি থাকে? সোলুট এন্ড সিস্টেমিক ক্যাপিলারিজ পুলস এখান থেকে লাগবে না। অ্যাক্টিভ প্রসেস গুলো দেখেন প্রাইমারি কোনটা, যে মুভমেন্ট অফ সাবস্টেন্স বাই দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট পাওয়ার বাই এটিপি। কি কি? ক্যালসিয়াম পাম্প ট্রান্সপোর্ট, ঠিক আছে, তারপর সোডিয়াম পটাশিয়াম পাম্প ট্রান্সপোর্ট, এটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসটা কি? যখন এটা সেকেন্ডারি মানে কি, সোডিয়াম যাবে, সোডিয়ামের সাথে গ্লুকোজও ভিতর শরীরের ভিতরে প্রবেশ করবে, তো মানে একসাথে যখন দুইটা প্রসেস একসাথে ঘটবে তখন সেটা হচ্ছে সেকেন্ডারি ট্রান্সপোর্ট প্রসেস। মানে কি, সোডিয়ামটা হচ্ছে প্রাইমারি, সোডিয়ামের প্রবেশের উপর ভিত্তি করে এর মধ্যে গ্লুকোজও প্রবেশ করতেছে, এটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে যখন সিম্পোর্ট হচ্ছে সিম্পোর্ট বলতে হচ্ছে মুভমেন্ট অফ সাবস্টেন্স up its concentration gradient in the same direction of সোডিয়াম। তাহলে একে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্ট, এটা একটা উদাহরণ মনে রাখতে পারি। তারপরে হচ্ছে আমাদের আরেকটা উদাহরণ দেখেন, এন্টিপোর্ট কি? মুভমেন্ট অফ সাবস্টেন্স ইন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ইন দ্য অপোজিট ডাইরেকশন, সোডিয়াম হাইড্রোজেন ট্রান্সপোর্ট। তাহলে দেখেন কো ট্রান্সপোর্ট আর এটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট অ্যাকচুয়ালি। তাহলে সিম্পোর্টটা হচ্ছে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্ট, মানে যেটা একই দিকে দুটার ফ্লো হচ্ছে, এবং এন্টি ট্রান্সপোর্ট মানে কি, সোডিয়ামটা হচ্ছে এইদিকে আর হাইড্রোজেনটা হচ্ছে এই উল্টা দিকে, তাহলে হচ্ছে এন্টিপোর্ট বা কাউন্টার ট্রান্সপোর্ট। তারপর হলো ভেসিকুলার যে কি কি ট্রান্সপোর্ট আছে, যেমন এক্সোসাইটোসিস, যেটাকে বাল্ক মুভমেন্ট অফ দ্য সাবস্টেন্স আউট অফ দ্য সেলস, ফিউশন অফ সেকেন্ডারি ভেসিকলস বাই দ্য প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, ফিউশন অফ দ্য কি থাকে? সিক্রেটরি ভেসিকল। যখন এই সিক্রেটরি ভেসিকল দিয়ে কি হবে, আপনার প্লাজমা মেমব্রেন ভেদ করে সেলটাকে কি হবে? মুভমেন্ট করবে, তখন তাকে বলে এক্সোসাইটোসিস। কি নিউরো ট্রান্সমিটার অফ দ্য নার্ভ সেল গুলো এইভাবে কাজ করে। অন্যদিকে এন্ডোসাইটোসিস, বাল্ক অফ মুভমেন্ট অফ সাবস্টেন্স ইনটু দ্য সেলস বাই ভেসিকলস ফর্মিং প্লাজমা মেমব্রেন। তা দেখেন এখানে ফিউশন অফ দ্য সেক্রেটারি ভেসিকল, আর এখানে কি করবে? ইনটু দ্য সেল বাই ভেসিকল ফর্মিং, এখানে ভেসিকল গুলো ফর্ম করবে, পরে কি করবে? প্লাজমা মেমব্রেনে প্রবেশ করবে। এন্ডোসাইটোসিস দ্যাট মিন্স হলো সেলের ভিতরে ঢোকা, ঠিক আছে। এক্সোসাইটোসিস মানে বের হয়ে যাওয়া, এই কথাটা জাস্ট মনে রাখতে হবে। ফ্যাগোসাইটোসিস কি? সেল ইটিং। তো দেখেন কি টাইপস অফ এন্ডোসাইটোসিস ইন হুইচ ভেসিকলস আর ফর্মড as a particular material external to the cell, ঠিক আছে, ইনগালফ। তাহলে হোয়াইট ব্লাড সেল কনফিগ ইনগালফ ব্যাকটেরিয়া কিভাবে খাচ্ছে। তবে পিনোসাইটোসিস কি? এটা হচ্ছে কি, যে টাইপস অফ এন্ডোসাইটোসিস in which vesicles are formed at the intestinal fluid taken up by the cell, intestinal fluid, এবং small vesicles are the capillary wall to move substance, small vesicles করে capillary wall প্রবেশ করবে। রিসেপ্টর মেডিয়েটেড কি? এটা টাইপস অফ এন্ডোসাইটোসিস ইন প্লাজমা মেমব্রেন, রিসেপ্টর ফার্স্ট বাইন্ড উইথ স্পেসিফিক সাবস্টেন্স, মানে একটা নির্দিষ্ট রিসেপ্টরের উপর ভিত্তি করে এরা আপনাকে নিয়ে যাবে এক জায়গা থেকে আরেকটা, এটাকে রিসেপ্টর মেডিয়েটেড আপ টু দ্য কোলেস্ট্রল ইনটু দ্য সেলস, মানে কোলেস্ট্রল কিভাবে সিনথেসিস হচ্ছে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য, খুবই ইম্পর্টেন্ট। আমরা ওভারঅল সবকিছু নিয়ে আলোচনা করলাম আজকে। ডিএনএটা কি? এটা হচ্ছে পলিমার ডিঅক্সিরাইবোজ, এটা হলো রাইবোনিউক্লিয়াস। নাম্বার অফ স্ট্র্যান্ড ডাবল স্ট্র্যান্ডেড, এটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড। সুগার কেমন? ডিঅক্সিরাইবোজ, এটা শুধু রাইবোজ, ঠিক আছে। ডিঅক্সি মানে কি? এটা 2 নাম্বার কার্বনে কি থাকে? ওএইচ, ওএইচ এর জায়গায় শুধুমাত্র হাইড্রোজেন থাকবে, অক্সিজেনটা এটাকে বের করে নিয়ে চলে যাবে। তো বেসটা কি? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, এগুলো থাকে, এটা দেখবেন পারবেন। নাম্বার অফ দ্য বেসেস, sum of the purine bases is equal to the sum of the pyrimidine bases, not so। দেখেন এখানে কি থাকবে? এ জায়গায় টি এবং সি জায়গায় টি রেশিও 1, এটা নট সো, এখানেও ঘটে না, কেননা এখানে কি করবে? এটা আপনার হলো নাও করতে পারে। মলিকুলার সাইজ লার্জ, এটা স্মল। লোকেশন নিউক্লিয়াসে ঘটে, এটা সাইটোপ্লাজমে ঘটে, আরএনএ, ঠিক আছে। আরএনএ এর উপাদানগুলো কি? একটা নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, আর এখানে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। টাইপ হ্যাজ নো টাইপ, এখানে কি থাকে? 4টে টাইপ থাকে, ঠিক আছে। এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, তারপরে এসআরএনএ, এগুলো থাকে। তারপর হাইড্রোলাইসিস এন্ড অ্যালকালাইসিস থাকে, ঠিক আছে, এগুলো দেখতে হবে। হাইড্রোলাইসিস বাই দ্য অ্যালকালি, ঠিক আছে, নো অ্যালকালি এখানে প্রবেশ করতে পারবে না, এটা আমরা করতে পারি। জাস্ট এতটুকু দেখলেই হবে। তবে এখান থেকে রিলেটেড আর কি কি থাকে? হোয়াট ইজ ক্যারিওটাইপ, ঠিক আছে।
বায়োকেমিস্ট্রির একটা প্রশ্ন, এটা ক্যারিওটাইপ, তাও আমাদের পড়তে হবে। The number of and characteristics of a chromosome encountered by individual known as karyotype. The number and characteristics of chromosome, ঠিক আছে? এই যে আমরা এগুলো যেগুলো দেখতেছেন এক একটা এক্স 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 ওয়াই, এগুলো হচ্ছে ক্যারিওটাইপ এক ধরনের। The karyotyping technique is the procedure to make out the karyotype on the individual to profess কি থাকবে the photographed metaphase and chromosome somatocyte cells obtained by the arrays in order to, এটা লাগবে না। তারপর আমাদের এখান থেকে তিনটা রোগ সম্পর্কে জানতে হবে। ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোমটা কেমন ক্রোমোজোম থেকে, এখানে 47টা ক্রোমোজোম থাকবে, একটা ক্রোমোজোম সবসময় বেশি থাকবে ক্যারিওটাইপে। অন্যদিকে ক্যালিফেন্টার সিনড্রোমে কি থাকবে, এখানে 47টা ক্রোমোজোম থাকবে, ঠিক আছে। তবে এটা কাজে থাকবে, ক্যালিফেন্টার সিনড্রোমটা হয় পুরুষদের বেশি, ঠিক আছে, এটা হলো পুরুষদের বেশি হয়, মেল। অন্যদিকে আরেকটা শিখবো আমরা হচ্ছে টার্নার সিনড্রোম। এটা কি থাকবে, এটা 45টা, তার মানে কি এখানে একটা ক্রোমোজোম মিসিং থাকে, একটা ক্রোমোজোম কি থাকবে, মিসিং থাকবে, বা এটা ওয়াই ধরি, তাহলে এটা কি, এটা ফিমেলদের বেশি হবে, এটা মেলদের বেশি হবে ক্যালিফেন্টার, আর হচ্ছে ফিমেলদের বেশি হবে টার্নার, আর হচ্ছে ডাউন সিনড্রোম বাচ্চাদের বেশি হয়ে থাকে। তাহলে এতটুকুই জানলেই হবে। এটাকে বলা হয় ট্রাইসোমি। ট্রাইসোমি তার মানে কি তিনটা ক্রোমোজোম এটা তৈরি হবে, এটাকে বলা হচ্ছে ট্রাইসোমি। তাহলে মোটামুটি এখানেই শেষ, আশা করি ভালো লাগলো। তাহলে আমরা পরের টপিকে চলে যাই। আর বেশি নাই এখানে, এই যে এক্সোসাইটোসিস এন্ডোসাইটোসিস কি, দেখেন এন্ডোসাইটোসিসটা কি, ইনজেকশন অফ এক্সট্রাসেলুলার ম্যাটেরিয়াল, এক্সোসাইটোসিসটা কি, রিলিজ অফ ম্যাটেরিয়াল, পিনোসাইটোসিস কি, ইনজেকশন অফ এক্সট্রাসেলুলার ফ্লুইড ইনটু দ্য সেল। তো দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট, ইসিএফ যখন আপনি ইনভলভ করতেছেন, ইসিএফ যখন আপনার শরীরে প্রবেশ করতেছে তখন সেটা হচ্ছে পিনোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস কি, আপটেক অফ দ্য লার্জ সলিড পার্টিকেলস, আপনি যদি ছোট পার্টিকেল করেন সেটা হলো পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস হচ্ছে বড় পার্টিকেল। রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস কি, ইনভলভস ইন পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস ভায়া রিসেপ্টর, এখানে একটা নির্দিষ্ট রিসেপ্টর থাকে। এইটুকুই ছিল মোটামুটি আমাদের আজকের টপিক। আজকে আমরা মোটামুটি সেল এবং সেল ডিভিশন নিয়ে পুরোপুরি আলোচনা করার চেষ্টা করেছি। সকলকে ধন্যবাদ।